আমি তোমার জন্য এই সারপ্রাইজিং প্ল্যান করছিলাম বলেই তোমায় ঘুমের ওষুধ খাইয়েছিলাম। আশা করি তুমি আমার উপর রাগ করনি। আই এম এক্সট্রিমলি সরি জান। আমি তোমার উপর শুধু শুধু সন্দেহ করেছি। আসলে আমি অনেকদিন ধরে খুবই ডিস্টার্ব ছিলাম। সৃজা বলল, নো প্রবলেম, আমি বুঝি তোমায়। আর তুমি আমার বাড়িতে গিয়ে যা দেখেছিলে ওগুলো সুপ্তির উপহার ছিল, যা সানি ওকে দিয়েছিল। ইমরোজ অবাক হলো। তুমি কিভাবে জানলে যে আমি ওই গিফটগুলো দেখে তোমায় সন্দেহ করেছি? সৃজা বাঁকা হেসে বলল, কারণ আমি তোমায় তোমার থেকেও বেশি চিনি। আই নো মাই সুইট হার্ট, দ্যাটস হোয়াই আই লাভ ইউ সো মাচ। সে সৃজাকে আলতো আলিঙ্গন করে অতিথিদের যোগদান করলো। সুপ্তির ভাসুরও সেখানে ছিল। সানাফ ইমরোজকে দেখতে এসে হ্যান্ডশেক করলো আর বলল, শুভ জন্মদিন আর শুভকামনা ইমরোজ সাহেব। ধন্যবাদ সানাপ, তোমায় দেখে খুব খুশি হলাম। তোমার না কানাডায় যাওয়ার কথা ছিল গত মাসে? জি, টাইমটা পিছিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তাই। ও আচ্ছা, এনজয় প্লিজ। বলে ইমরোজ অন্যদিকে চলে গেল। তাকে দেখে মনে হচ্ছিল তার থেকে সুখী ব্যক্তি এই জগতে আর কেউ নেই। সানাফ মাথা চুলকে বিড়বিড় করে আওড়ালো, এক ভাই চিতা আর এক ভাই গরু, কি জবরদস্ত কম্বিনেশন, মাই গড। তাদের অ্যাডাল্ট পার্টি চলল লেট নাইট পর্যন্ত। রাত 2টা নাগাদ সৃজা সানাফ নেশাগ্রস্ত ইমরোজকে নিয়ে বহু কষ্টে বাড়িতে ঢুকলো। ইমরোজকে বিছানায় শুইয়ে দিতে ইমরোজ পিছলে যাওয়া কণ্ঠে সানাফকে বলল, সানাফ, থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক ভালো। আই লাইক ইউ ভেরি মাচ, সো মাচ, টু মাচ। সানাফ দাঁতে দাঁত চেপে তাকালো সৃজার দিকে। সৃজা তাকে আশ্বস্ত করে ফিসফিসিয়ে বলল, ওর মাথা পুরোই গিয়েছে। তুমি এখন যাও, বাকিটা আমি করে নিতে পারবো। আর ইউ শিওর? হুম। ওকে। সানাফ বেরিয়ে গেল। সৃজা অন্য ঘর থেকে একটা ফাইল এনে ইমরোজের কাছে গেল। ঠোঁটে চুমু দিয়ে আদুরে স্বরে বলল, জান, আমার একটা কাগজে তোমার সাইন লাগবে, একটু করে দেবে? নেশাগ্রস্ত ইমরোজ টলতে টলতে তড়িঘড়ি করে মাথা জাগিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, করবো তো জান। তুমি আমায় আজ কত বড় সারপ্রাইজ দিলে তা তুমি জানো না। আমি বাবা হব, আমাদের ঘরটা আর একা একা লাগবে না। দাও দাও, কোথায় সাইন করব? সে বোকার মতো আরও রাজ্যের কথা বলতে বলতে খুব সানন্দে ফাইলটাতে সাইন করে দিল আর দুটো টিপসইও দিল। দীর্ঘ 18 ঘন্টার প্ল্যানে সফল সৃজা বড়সড় একটা হাফ ছেড়ে বিছানায় পিঠ এলিয়ে দিল। সে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এখন তার ছুটি চাই। ভাবতেই তার মুখে বিজয়ীর হাসি ফুটে উঠল। 15 দিন বাদে ঈদুল আজহা। ঈদের ঠিক 2 দিন বাদে মৌনতার চতুর্থ কেমো। মাঝে থাকা সময়টুকু তার শরীর পরবর্তী কেমোর জন্য প্রস্তুত করার জন্য দেওয়া হয়েছে। এই সময়টুকুর মাঝে সে কোনো ভিড় লোক সমাগমে যেতে পারবে না, যেখানে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। ডক্টর খুব জোর দিয়ে বলেছেন শেষ মুহূর্তে সে কোনোভাবেই কোনো রিস্ক নেওয়া যাবে না। বিয়ে নিয়ে এরোজের অন্তঃস্থলে থাকা অজস্র উন্মাদনা সেখানেই থমকে যায়। শেষ সময় এসে সে কোনোভাবে কোনো রিস্ক নিতে পারবে না। 7টা বছর অপেক্ষা যখন করতে পেরেছে, আরও 7 মাস অনায়াসে সে অপেক্ষা করে নিবে। তবুও মানুষটা সুস্থ হোক, তার হোক। সমুদ্রের শীতল পানি পালাক্রমে উত্তাল বেগে এসে রুগ্ন পা দুটি ছুঁয়ে যাচ্ছে। সাথে সাথে দেহে মৃদু কম্পন দেখা গেল। সামার টাইম হলেও প্রায়শই তাপমাত্রা ফল করে। আজ দুপুরে যতটাই গরম ছিল, সন্ধ্যার পর ঠিক ততটাই ঠান্ডা আবহাওয়া। মৌনতা বিচের পাড় থেকে এক পা দূরে সরে আসতেই তার পাশে কেউ এসে দাঁড়ালো। বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকা মৌনতা ঘাড় কাত করে এক পলক চাইল আনির গম্ভীর মলিন মুখ পানে। পুনরায় দৃষ্টি রাখলো আবছা আলো এই থই থই সমুদ্র পানে। মন খারাপ আনি? আনি ঘাড় কাত করে চাইল ক্যান্সার নামক মরণব্যাধি রোগে আক্রান্ত এক নারীর বিদীর্ণ বিদঘুটে চেহারার পানে। তার প্রশ্ন উপেক্ষা করে জিজ্ঞাসা করলো, ইরোজ তোমায় কেন ভালোবাসে? তোমার মাঝে কি আছে? তার কাছেই জিজ্ঞেস করো। মৌনতা নির্লিপ্ত কণ্ঠে বলল, ইরোজ কখনো তার ব্যক্তিগত বিষয়ে কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করে না। এটা তার একটা চমৎকার গুণ। আমার এটা ধারণ করা উচিত, এমনকি তোমারও। কারোর ব্যক্তিগত বিষয়ে নাক না গলানো আর কাউকে নিজের ব্যক্তিগত বিষয় না বলা, এই দুটোই গুণ আমাদের ব্যক্তিত্বে থাকা উচিত। তুমি আমায় জ্ঞান দিও না, নিজের দিকে চেয়ে দেখো। তোমার মাঝে কোনো সৌন্দর্য নেই। তুমি ডিভোর্সি, এক বাচ্চার মা, আর তোমায় কঙ্কালের মতো দেখাচ্ছে। হাড় ব্যতীত কিছুই নেই। তুমি কোনোভাবেই এরোজকে ডিজার্ভ করো না। এই কথাগুলো এমনি সময় মৌনতাকে আঘাত দিলেও অদ্ভুতভাবে তাকে আজ একটু আঘাত দিতে পারল না। কোনো এক অদ্ভুত শক্তি কাজ করছিল তার মাঝে। কেননা তাকে কেউ সব সৌন্দর্যের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে। যেখানে
সেখানে সৌন্দর্যের দোহাই দিয়ে যোগ্য অযোগ্য প্রমাণ করা অসম্ভব। সে স্মিত হেসে এক পা এগিয়ে গিয়ে আবারও সমুদ্রের পানিতে পা ডুবিয়ে দিল। ধিমি কণ্ঠে বলল, মেবি আই ডোন্ট ডিজার্ভ হিম, বাট আই এম হিজ অনলি ডিসায়ার। ব্যাস মৌনতার অতটুকু দৃঢ় কণ্ঠে আনির সব উদ্বেগ অস্থিরতা মিলিয়ে গেল। এরোজ কখনোই তাকে প্রশ্রয় দেয়নি। আজ মনে হলো এরোজ সত্যি তার হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। আনি অসন্তোষের সাথে নিজেকে দেখে। বাঙালি ছোঁয়া আর বিদেশি ছোঁয়ায় অনন্য সৌন্দর্যের অধিকারী একজন মেয়ে সে, অথচ তার এত সৌন্দর্য হেরে গেল একজন ক্যান্সার রোগীতে আক্রান্ত বিশ্রী এই সৌন্দর্যের নারীর কাছে। রাগে দুঃখে ফুঁসে উঠে আনি গটগট করে চলে গেল। অদূর বেঞ্চের কাছে আনির পরিবার, নিশাত খালামণির পরিবার সহ আরও অনেক পরিচিত প্রবাসীরা হই হুল্লোড় করছে। মূলত প্রচণ্ড গরমের কারণে তারা সকলে নিকটস্থ বিচের পাড়ে বারবিকিউ পার্টির অ্যারেঞ্জ করেছিল, কিন্তু আধার নামতে প্রকৃতিতে অদ্ভুত শীতলতাও নামতে শুরু করেছে। মৌন, মায়ের ডাকে মৌনতা চকিতে ফিরে তাকালো। পরনে পপকর্ন কাপড়ের ফ্রক আর ঢিলে ঢালা প্যান্ট আর হিজাব। সে ধাতস্থ কণ্ঠে বলল, জি আম্মা। এগুলো কি? মা ঠিক কি জিজ্ঞাসা করছে তা বুঝতে সময় লাগলো না মৌনতার। মাসুমা বেগম তার পাশে এসে দাঁড়ালেন। মেয়ের মুখ পানে চেয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, এগুলো কি করছিস? যেটা বহু আগে করা উচিত ছিল সেটাই করছি আম্মা। মাসুমা বেগমের চোখে বিস্ময়। তোর কাছে এটা উচিত মনে হচ্ছে? আমি সব সময় জানতাম এ রোজের মনে অন্য কিছু চলে, কিন্তু তাই বলে তুই ওকে কোন জ্ঞানে প্রশ্রয় দিচ্ছিস? কারণ এই পৃথিবীতে সেই একমাত্র শক্তিশালী মানুষ যার কাছে থাকলে নাইলকে কোনো দুঃখে স্পর্শ করতে পারবে না। মৌনতা টলটলে চোখে দৃঢ় কণ্ঠে বলল। মাসুমা বেগম অবোধ কণ্ঠে বললেন, এটা শুধুই নায়েলের জন্য? না, তবে মৌনতা স্মিত হেসে বলল, আমার মতো অর্ধমৃত বিশ্রী দেখতে একটা মানুষের জন্য কেউ 7 বছর যাবৎ চাতক পাখির মতো অপেক্ষা করেছে আম্মা, এখনও অপেক্ষা করে যাচ্ছে। আমি একটু সুস্থ হলে তার মুখে এমন হাসি থাকে যেন তার যন্ত্রণা কমেছে। এত বছর পর তার ভাগ্য আজ সহায় হলেও আমার জীবন সহায় হবে কি না আমি জানি না, কিন্তু জীবনের এক শেষ লহমাটুকু তার নামে লিখে দিলে সে যদি সুখী হয় তবে আমি তাকে সুখী করব, কারণ সে আমার পাশে সেই সময় ছিল যখন আমি সবচেয়ে বেশি নিঃস্ব আর বিপদগ্রস্ত ছিলাম। আমার সেই ঋণটুকু পরিশোধ করতে হবে। তাই বলে শিকদার পরিবারের পুরুষকে, যেই বাড়ির আরেক পুরুষ তোকে শেষ করে দিয়েছে? মৌনতা ম্লান হাসলো, বলল, তখন আবেগ দিয়ে মানুষ চিনতাম আর এখন অভিজ্ঞতা দিয়ে। এবার আর ভুল হবে না মানুষ চিনতে, কিন্তু জীবনকে চিনতে ভুল হতেই পারে। মৌনতা ভাবুক হলো। জীবন কি সত্যি মৃত্যু উপহার দিয়ে মৌনতাকে ভুল প্রমাণিত করবে, নাকি জীবন উপহার দিয়ে জীবনকে নতুন করে জানার সুযোগ দেবে কে জানে। মাসুমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ে এখন সেই বয়সে নেই যে দুটো চর দিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন। তিনি বললেন, যেমন তোর ইচ্ছা। ওয়েস্টার্ন সয়া সস, টমেটো সস সহ আরও 2 ধরনের সস নিয়ে ততক্ষণে বিচে পৌঁছায় নিশান্ত। এরোজের কাঁধে বরাবরের ন্যায় আরামপ্রিয় নায়েল বসে আছে। বিচে আসতেই সে খেলার কিছু সঙ্গী পেল, তাদের পেছনে ছুটতে লাগলো। এরোজ এগিয়ে যায় অদূরে একাকী বেঞ্চিতে বসে ঝিমুতে থাকা অবয়বের দিকে। নিঃশব্দে পাশে গিয়ে বসতে দেখলো মৌনতা গুটিসুটি মেরে বসে আছে। কি হলো, শরীর খারাপ করছে নাকি শীত করছে? মৌনতা চমকে ফিরে তাকালো, ধাতস্থ হয়ে বলল, আপনি? একটু শীত করছিল, এখানকার বাতাস অনেক ঠান্ডা। এরোজ হাত বাড়িয়ে নারীটির হাত ছুঁয়ে দিল। ঠান্ডায় জমে আছে। সে নির্বিকার ভাবে নিজের উষ্ণ হাতের মুঠোয় নিল হাত দুটি। অনবরত ঘষতে ঘষতে মিনিটের মাঝে হাত দুটো গরম হয়ে উঠল। নিশান্তকে হাঁক ছেড়ে ডাকলো, পাশের মল থেকে এক জোড়া শর্টস নিয়ে আয়। নিশান্ত ভাইয়ের বাধ্যগত সেবক। সে 10 মিনিটের মধ্যে শক্স নিয়ে আসে। এরোজ হাঁটুক গেড়ে বসে শক্স পরিয়ে দিয়ে আবার হাত দুটো গরম বানাতে লাগলো। তখনই দৃষ্টি স্থির হয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকা নারীটির পানে। এরোজ ভ্রু নাচালো। কি? মৌনতা মুখ ফিরিয়ে নিল। কিছু না। বাসায় যাবেন নাকি আর একটু থাকবেন? এরোজের প্রশ্নে মৌনতা বলল, আর একটু থাকি, এখানে ভালো লাগছে। তবে খালামণিদের সাথে চলে যাবেন, পানির থেকে দূরে থাকবেন। কেন? আপনি কোথায় যাবেন? অফিসে যেতে হবে। এই রাতে? রিফ্লেক্ট ইন্সপেকশন আছে। এটা কি? প্লেন উড্ডয়নের আগে প্লেনের কোনো ত্রুটি বিচ্যুটি আছে কিনা সেটা চেক করা। ও, আপনি কাজ করেন? আমার আরো অনেক কাজ আছে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আপনি তো আগে কাজ করতেন না, এখন কেন করেন? কাজ না করলে বউ বাচ্চা খাওয়াবো কি করে?
পুরুষটির নির্লিপ্ত কণ্ঠে মৌনতা আর চোখে চাইল। চোখে চোখ পড়তে দৃষ্টি সরে যায়। এরোজ হাসলো তার মুখে ওঠা অদ্ভুত সুন্দর লাজ দেখে। এরোজ একটা বারবিকিউ খেয়ে চলে গেল অফিসে। মৌনতা বাড়ি ফিরে নাইলকে ঘুম পাড়ালো। 1 ঘন্টা লেগে গেল তাকে ঘুম পাড়াতে। সে পুরো দস্তুর অভ্যস্ত হয়ে গেছে তার ছোট পাপার মাঝে। সে কাছে থাকলে সব কাজই খুব সহজে মিটে যায়, কিন্তু যখন না থাকে তখন তাদের বেগ পোহাতে হয়। নামাজ শেষে তাসবিহ পড়তে পড়তে মৌনতা নিচে নামলো। ওয়ার্ম লাইটের আবছা আলোয় আলোকিত বিলাসবহুল বাড়িটিতে যত্নের ভারী অভাব। সুখের ছোঁয়ার আনাগোনা নেই। অসুস্থতাকে খানিক উপেক্ষা করলো। দীর্ঘ 7.5 মাস বাদে চিরচেনা হারিয়ে যাওয়া ওই ঘর কোনো সংসারী মেয়েটা আদলে ফুটে উঠে তার মাঝে। কোমরে ওড়না পেঁচিয়ে মৌনতা গুটি গুটি কদমে অগোছালো ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুসজ্জিত করে তুলল। যেখানে যেটা উপযুক্ত ভাবে সেজে থাকা উচিত সেটাকে সেখানে রাখলো। পুরো ঘরটি ঘরণী ছোঁয়া পেতেই নতুন সাজে সেজে উঠল। ঘর গুছিয়ে মৌনতা রান্নাঘরে ঢুকলো। সে স্বভাবতই একজন সংসারী ঘরকুনো নারী, কিন্তু তার এই স্বভাবটুকুকে সবাই সম্মান করে না। সবার কাছে দুর্বল, ন্যাকা, ব্যাকডেটেড লাগে। তবুও সে চাইলেই বদলাতে পারে না নিজের এই স্বভাবটুকু। অন্তরালে ইচ্ছে জাগতো, কেউ কি তার এই স্বভাবটুকুর জন্য তাকে ভালোবাসতে পারতো না? কিন্তু সৃষ্টিকর্তার কি অদ্ভুত অভিপ্রায়! কেউ তার এই স্বভাবটুকুর জন্যই তাকে ভালোবেসেছে, পুরো পৃথিবীর ঊর্ধ্বে গিয়ে ভালোবেসেছে। মৌনতার মুখে হাসি ফুটে উঠল। পুরো কিচেন ঘুরে দেখে প্রয়োজনীয় সবকিছু নামালো। বহু মাস বাদে সে খুব যত্ন করে রান্না করলো, কিন্তু ভুল মানুষের জন্যে নয়, সঠিক মানুষের জন্য। এরোজ ফিরল রাত 12টা নাগাদ। নিঃশব্দে দরজা আটকে উপরে যেতে নিলেই চমকালো সোফায় গুটিয়ে শুয়ে থাকা মৌনতাকে দেখে। এরোজ ভ্রু কুচকালো, দ্রুত এগিয়ে গেল। শরীর খারাপ লাগছে নাকি? এরোজ নীরবে গিয়ে সোফার সামনে হাঁটু গেড়ে বসলো। চোখ দুটো ছলছল করে উঠল রুগ্ন দেহটি দেখে। 29 বছর বয়সী এক নারী, কিন্তু ওজন মাত্র 27 কেজি। চেহারার দিকে তাকাতে তার ভয় করে। সে তো এই নারীটির এমন ভয়ঙ্কর দশা দেখে অভ্যস্ত নয়। নিজের করে পাক বা না পাক, সবসময় চেয়েছে মৌনতা যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, ভালো থাকুক। কিন্তু ক্রোধ বেদনায় কাতর হয়ে আসলো দেহ। সে ডাকলো মৌন। বার দুয়েক ডাকতে মৌনতা ধরফরিয়ে উঠে বসলো। এলোমেলো দৃষ্টি ফেলে এরোজকে দেখে ধাতস্থ কণ্ঠে বলল, এসেছেন? পরপরই ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, খিদে পেয়েছে নিশ্চয়ই, আসুন খাবার দিই। মৌনতা মাথার হিজাব ঠিক করতে করতে খাবার ঘরের দিকে চলে গেল, ঠিক যেন দায়িত্ববান এক স্ত্রী। এরোজ অবাক হয়ে তার পিছু পিছু গেল। মৌনতা খাবারের উপর থেকে ঢাকনা সরিয়ে দিয়ে বলল, নিন বসুন। গরম গরম খিচুড়ি আর ঝাল ঝাল গরুর গোস্ত দেখে এরোজের অন্তঃস্থলটা যতটা না পুলকিত হলো তার থেকে বেশি পুলকিত হলো মৌনতার ক্ষুদ্র যত্নটুকুতে। কবে বা কখন তার জন্য কেউ এতটা যত্ন করেছিল তার মনে নেই। সে জিজ্ঞাসা করল, এগুলো কে রান্না করেছে? আমি। আপনার আগুনের কাছে আসা বারণ। ইলেকট্রিক চুলায় রান্না করেছি। এগুলো সত্যিই আপনি রান্না করেছেন? এরোজ পুনরায় মৃদু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল। মৌনতা বিরক্ত হয়ে বলল, কেন? আমি কি রান্না করতে পারি না? পারেন, কিন্তু এগুলো কার জন্য রান্না করেছেন? সামান্য খাবার নিয়ে একের পর এক জেরা করে মৌনতার বিরক্তি এবার রাগে পরিণত হলো। সে প্লেট আঁকড়ে ধরে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আপনি খাবেন নাকি উঠিয়ে রাখবো? মৌনতার নাক কুচকানো দেখে এরোজ হেসে উঠল গা দুলিয়ে। শার্টের উপর থাকা পাতলা ক্যাজুয়াল কার্ডিগানটা খুলতে খুলতে বলল, খাবেন নাকি খাইয়ে দিব? এটাও তো বলতে পারতেন। আমার জন্য রান্না করেছেন এটাও তো বলতে পারতেন। কিন্তু আপনার তো এতটুকু সহানুভূতি হয় না আমার উপর, পাষাণ নারী। বলেই এরোজ রান্নাঘরে ঢুকলো। যেতে যেতে বলল, বসুন, 10 মিনিট পর খাচ্ছি। মৌনতা কোমরে হাত দিয়ে দেখতে লাগলো লোকটার কর্মকাণ্ড। এরোজ কিচেন অ্যাপ্রন পরে প্যানকেকের ডো বানাতে লাগলো। বলল, রাতের খাবার কখন খেয়েছেন? 10টার সময়। মাঝে আর কিছু খাননি? না। আপনার একটু পর পর খেতে হবে, সেটা মাথায় থাকে না? এরোজ খুব দক্ষ হাতে ব্যাটার বিট করতে করতে জিজ্ঞাসা করলো। বমি আসে। যদিও বমির প্রকোপ এখন বেশ খানিকটা কমেছে। এরোজ নিশ্চুপ থাকলো। মৌনতা রান্নাঘরে ঢুকে তার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। প্রথমে দেখেই বুঝেছে প্যানকেক বানাচ্ছে। লোকটার হাতের বানানো প্যানকেক দারুণ সুস্বাদু। আপনি প্যানকেক বানানো শিখেছেন কার থেকে? ইউটিউব। আপনি সব রান্না পারেন? না। তবে? তবে কি? এই যে আমার খাবার রান্না করেন আর নাইলের জন্য রান্না করেন। এরোজ এক ঝলক দৃষ্টি ফেলে বলল, শুধু আপনার আর নাইলের খাবারই রান্না করতে পারি, আর কিছু পারি না। তো এই প্যানকেক কে খায়? নাইলের পছন্দের খাবার এটি, আপনি জানেন না? আমার জানার কথা। আপনি তো ষড়যন্ত্র করে আমার মেয়েটাকে আমার দুঃসম্পর্কের মেয়ে বানিয়ে দিয়েছেন। এরোজ সরব কপাল কুঁচকে তাকালো।
ষড়যন্ত্র? মৌনতা মাথা ঝাঁকিয়ে বলল, আলবাত ষড়যন্ত্র। আপনি ওর সাথে এমনভাবে মিশে গিয়েছেন যে ও এখন আপনাকে ছাড়া কিছুই বোঝে না। আপনার অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করছে। আপনার পছন্দের খাবারও খুব মজা করে খায়। সহসা এরোজের কুচকানো কপাল মসৃণ হলো। পুনশ্চ কাজে মনোযোগ দিয়ে বাঁকা হেসে আওড়ালো। দ্যাটস মাই ডটার। মৌনতা কিয়ৎকাল থামলো। সম্বোধনটি শুনে নিজ মনে 2 বার আওড়ালো। দ্যাটস মাই ডটার, দ্যাটস মাই ডটার, নো দ্যাটস আওয়ার ডটার। হ্যাঁ, তাদের মেয়ে, যেখানে কোনো কলুষিত সত্তার স্থান নেই। মৌনতা প্রসন্ন চাহনিতে দেখে নিল ব্যস্ত লোকটিকে। এখন এগুলো কেন বানাচ্ছেন? রাতে নাইলের ঘুম ভেঙে গেলে খাবে। প্যানকেক খুব মজা করে খায়। মৌনতা ফ্যাল করে তাকিয়ে রইল। পুরুষ মানুষ এমনও হয়, তারা তো টাকা রোজগার আর সন্তান জন্ম দিয়ে খালাস। তারা মহৎ কিছু করে ফেলেছে। এখন সন্তান লালন পালন করা স্ত্রীদের কাজ। সন্তান রাতে উঠলে কি খাবে এই চিন্তা তো কেবল মায়েদেরই। পুরুষ মানুষ এত খুঁটিনাটি চিন্তা করে নাকি? আর এখন আপনি খাবেন? এরোজের কথায় ভাবুক মৌনতার ধ্যানচ্যুত হলো। তারও প্যানকেক ভালো লাগে, কিন্তু সেটা ম্যাপল সিরাপের সাথে, আর নায়েল খায় চকলেট সিরাপের সাথে। ঠিক 5 মিনিট পরে এরোজ খাবার টেবিলে একটা সুন্দর প্ল্যাটার রাখলো। প্যানকেকের সাথে ম্যাপল সিরাপ আর উপরে কিছু রাসবেরি আর ব্লুবেরি সেজে আছে। প্ল্যাটারটার শৌখিন রূপ দেখেও খাওয়ার জন্য মন আকুপাকু করে উঠল। সে চেয়ার টেনে বসে পড়ল খেতে। এরোজও তার সামনে চেয়ার টেনে বসে খিচুড়ি আর মাংস তুলে নিল প্লেটে। খাবারটা নিজের সামনে রাখতে এরোজ কেমন মিয়ে গেল। এটা তার জন্য স্বপ্ন ছিল। তার প্রিয় মানুষটি তার স্ত্রী হবে, তার ঘরে থাকবে, তার জন্য রান্না করে অপেক্ষা করবে, আর তারা একসাথে খাবার খাবে। এরোজকে থমকে যেতে দেখে মৌনতা নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলো, কি হলো, বসে আছেন কেন? খাবার পছন্দ হয়নি? মৌনতার কণ্ঠ শঙ্কিত। সে যে খুব যত্ন করে রেঁধেছিল, তবে কি পছন্দ হয়নি? কিন্তু তাকে চমকে দিয়ে এরোজ ক্ষীণ স্বরে বলল, মৌন, এটা স্বপ্ন নয় তো? ভেঙে যাবে না তো? মৌনতার দেহ ম্লান হয়ে আসলো। এরোজের কণ্ঠে চাপা ভয় ছিল। সে আকুতি ভরা ধূসর দৃষ্টিতে দৃষ্টি রাখলো। শুকনো ঢোক গিলে বড্ড সাহসী কণ্ঠে বলল, এটা স্বপ্ন নয়, ভেঙে যাবে না। এরোজ আশ্বস্ত হলো। চোখ ছলছলে, ঠোঁটে এক ফালি হাসি নিয়ে খিচুড়ি মুখে তুলল, আর বাচ্চাদের মতো করে জেদি কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, স্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়, ভেঙে যাবে না, আমি ভাঙতে দিবই না। মৌনতার গলা থেকে আর খাবার নামে না। সম্মুখের পুরুষটির অদ্ভুত উন্মাদনা দেখে অন্তঃস্থল প্রশ্ন করেই বসলো, যদি স্বপ্ন ভেঙে যায় তবে এই ভঙ্গুর মানুষটার কি হবে? এই মানুষটা যে একটু ভালোবাসা যত্নের জন্য কাতর হয়ে আছে। কানাডার পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে নায়েল। এখানকার অভ্যাস, ভাষা, দক্ষতা সব আয়ত্তে নিয়ে নিচ্ছে। চাইল্ড কেয়ারের একাধিক ভিন্নধর্মী শিশুদের সাথে চলতে চলতে তার সময় খুব প্রাণবন্ত কাটলেও আজ তার মন ভীষণ বিষণ্ণ। ঘরময় নায়েলের কান্নার শব্দ আরো তীব্র বেগে আন্দোলিত হলো। সদ্য গ্যারেজে রাখা এরোজ সে কান্নার শব্দে দ্রুত কদমে ঘরে ঢুকলো। মৌনতা রাগান্বিত স্বরে তাকে কিছু বলছে। সে এগিয়ে গিয়ে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিল। বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? ওকে বকছেন কেন? মৌনতা জবাব দিল না। নিশান্ত বলল, ভাই, চাইল্ড কেয়ারের সিজনাল ফেস্টিভ্যাল আগামী সপ্তাহে। প্লেবেস্ট লার্নিং কিভাবে বাবা মায়েরা সন্তানের বন্ধু হয়ে উঠবে সেই পারফেসে। তো এরোজ ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো। নিশান্ত হে হে করে হেসে বলল, বাবা হওয়া কঠিন ব্রো। এই ফেস্টিভ্যালে বাবা মায়েদের তার বাচ্চাদের সাথে খেলায় আর ড্যান্সে অংশ নিতে হবে। প্রথমে হবে ব্যালি ড্যান্স, যেখানে মেয়ের সাথে তার বাবাকে ড্যান্স করতে হবে। এরপর বাবা মা সন্তানের একসাথে 100 মিটার দৌড় হবে। সর্বশেষ বাবা মাকে বাচ্চার সাথে নির্দিষ্ট সময় কিছু ছবি আঁকতে হবে। আর এই 3টা খেলায় যেই পরিবারের স্কোর বেশি হবে সেই পরিবার জিতবে। কি সব উদ্ভট খেলা? এরোজ চাপা স্বরে বিড়বিড় করলে নায়েল সরব ক্রন্দনরত কঠিন চোখে তাকালো। আরো জোরে কেঁদে উঠে বলল, উদ্ভট বলছো কেন? এগুলো ভালো খেলা, আমি খেলবো। এরোজ জিভ কামড়ে বোকাশোকা হাসলো। নায়েলের গালে চুমু দিয়ে বলল, আরে আরে, তাতে কান্না করার কি আছে? ছোট পাপা আছে না, ছোট পাপাও কখনো কিছুতে হারেনি। আমার নাইলও কিছুতে হারবে না। আমরা খেলবো। সত্যি? নায়েল কান্না থামিয়ে জিজ্ঞাসা করলো, একদম সত্যি। কিন্তু আমার টিচার বলেছে আমার নাকি বাবা মা নেই, আমি খেলতে পারবো না। বলতেই নায়েলের চোখে আবারও জল জমলো। এরোজ চমকালো তার এহেন কথায়। চোখে মুখে রাগ ফুটে উঠল তৎক্ষণাৎ। সে গর্জে উঠে বলল, কোন ইডিয়েট এমন কথা বলেছে? কাল আমায় দেখাবে। ওটার চোখ গুহা থেকে বের করে এনে দেখাবো। আমার নাইলের বাবা মা পরিবার সব আছে। আমার নাইল খেলবে, 100 বার খেলবে।
মৌনতা আর চোখে তাকালো যে দুই অবয়বের পানে এই লোকটা তার মেয়েটাকে নিজের মেয়ে বানাচ্ছে। যা করবে তো করবেই। একটা ষাঁড় গরু আর তার বাছুর, একদম এক জেদ। পরদিন সকাল সকাল দুজনের জেদের কারণে মৌনতার ঠাঁই হলো নায়েলের চাইল্ড কেয়ারে। এরোজ দাঁতে দাঁত চেপে নারী শিক্ষকের হাতে বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়ে বলল, শীঘ্রই আমাদের বিয়ে, আপনি কিন্তু আসবেনই আসবেন। এই যে ওর মা আর আমি বাবা, এখন নিশ্চয়ই ও ফেস্টিভ্যালে অংশ নিতে পারবে। মোটা ফর্সা সোনালি চুলের নারীটি কার্ডটা দেখে উল্লাসে মেতে উঠল। ভীষণ উত্তেজিত হয়ে অভিনন্দন জানিয়ে বলল, ওহ মিস্টার অ্যারোস, কংগ্রেচুলেশন বোথ অফ ইউ। আমি খুব খুশি হয়েছি আপনাদের দেখে। নিশ্চয়ই আপনাদের বিয়েতে আসবো আমি। এমনিতেও আমি বাঙালিদের খুবই ভালোবাসি, তারা খুবই অতিথিপরায়ণ হয়। পরপরই বললেন, নায়েল খেলতে পারবে, অবশ্যই খেলতে পারবে। আপনি একটা কাজ করতে পারেন, নতুন জীবন শুরু করার খুশিতে বাচ্চাদের কিছু ডোনেট করতে পারেন, এতে জিসাস খুব খুশি হয়। এরোজ কপাল কুঁচকে নিল। ব্যবসা কাকে বলে মহিলাকে দেখে শেখা উচিত। কিভাবে এর টাকা নিয়ে উপলক্ষ বানাতে হয় তা কেই বা ভালো পারে ওনার থেকে। নায়েলকে এখানে ভর্তি করানোর পর থেকে কত টাকা যে নিল তার থেকে কিন্তু তার গায়ে লাগলো না, যেহেতু বাচ্চাদের ওয়েলফেয়ারের জন্য ডোনেট করতে বলেছে। আর এখানে তার সুখ হতো মিশে আছে। সে বিয়ে উপলক্ষে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট ডোনেট করলো। এতে ভদ্রমহিলার খুশির অন্ত ছিল না। এরপর শুরু হলো আরেক পরীক্ষার প্রস্তুতি, ব্যালে ডান্স। চাচা ভাতিজি একজনও ব্যালে ডান্স পারে না। নায়েলকে সুন্দর সাদা রঙের একটা ব্যালে ডান্সের পোশাক পরিয়ে তখন দুজন প্র্যাকটিস করছে। টিভি দেখে দেখে বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে নায়েল এরোজের আঙ্গুল ধরে এক পাক ঘুরতে সে ঠাস করে মেঝেতে পড়ে গেল। আর এরোজ বোকার মতো হাত পেতে বসেছিল। নায়েল তেতে উঠল। আরে তুমি আমায় এভাবে কোলে তুলে নেবে না? কি করছে? তাকিয়ে তাকিয়ে আমার মুখ দেখছো কেন? সুন্দর করে নাচো, নয়তো জিততে পারবে না, বোকা ছেলে। এরোজ তৎক্ষণাৎ বিরোধ করে বলল, এই বোকামে, তোমার নাতিন বাদ ঘরের কথা ছিল, তুমি এক পাক ঘুরে পড়ে গেলে কেন? আমি যখনই বলবো তুমি তখনই ঢলবে, কিছু বোঝে না। নায়েল কোমরে হাত দিয়ে বলল। সোফায় বসে দুজনের কাণ্ড দেখতে থাকা মৌনতা এবার নীরবতা ভেঙে ফিক করে হেসে উঠল। সে হাসির শব্দে নায়েল আর এরোজ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। রেগে মেগে দুজনে একসঙ্গে বলে উঠল, দিস ইজ ভেরি ব্যাড। দুজনার এহেন বিরক্তি মাখা কণ্ঠে মনতার হাসি কমার বদলে আরো দ্বিগুণ বেড়ে গেল। সে হাসতে হাসতে সোফায় শুয়ে পড়ল। দেহে আর শক্তি নেই বসে থাকার। এরোজ আর নায়েল ফুসতে ফুসতে আবারও নাচ প্র্যাকটিস করতে লাগলো এবং প্রতিবার নায়েল সময়ের আগে পড়ে যায় আর এরোজ ধরতে পারে না। এই নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে। এমনি ঝগড়া করতে করতে সপ্তাহ কেটে গেল। সেদিন ছিল নায়েলের ফেস্টিভ্যাল। মৌনতা সহ পুরো পরিবার আশ্চর্য হয়ে গেল যখন ব্যালে ডান্স প্রতিযোগিতায় নায়েল আর এরোজ একবারও ভুল করেনি। নায়েল যতবার পেছনে হেলে পড়েছে, এরোজ ঠিক ততবারই ভীষণ যত্নে তাকে বাহু ডোরে আগলে নিয়েছে। কিন্তু তবুও দুজনে অদক্ষ ছিল। তাদের প্রতিযোগী বিদেশি কাপলরা ব্যালে ডান্সে আরও অনেক বেশি দক্ষ ছিল। দুর্ভাগ্যবশত প্রথম রাউন্ডে নায়েল আর এরোজের স্কোর সবচেয়ে কম আসলো। তাতে নায়েলের মন খারাপ হয়ে গেল। আর এরোজের মন খারাপ হলো নায়েলের কান্না চেপে রাখা মুখটা দেখে। সে ছোট্ট পুতুলটিকে নারাজ হতে দেখতে পারে না। সে নায়েলের গালে চুমু দিয়ে বলল, এখনো 2 রাউন্ড আছে মা, মন খারাপ করো না, আমরা পরের 2 রাউন্ডে ভালো করব। না, জিতবো না। 3টা রাউন্ডে বেশি নাম্বার পেতে হবে, আমরা পাইনি। আমরাই জিতব। কে বলেছে এই কথা? আমরা জিতে দেখিয়ে দিব সবাইকে। এসো। পরবর্তী রাউন্ড ছিল ফ্যামিলি সমেত 100 মিটার দৌড়। সুবিস্তৃত রানওয়েতে দাঁড়িয়ে থাকা এরোজ মৌনতা অন্য যুগলদের দেখে চিন্তিত হলো। মৌনতা বলল, আমি দৌড়াতে পারবো না, একটু দৌড়ালেই আমার শরীর ছেড়ে দেবে, শুধু শুধু নাইলের মন খারাপ হবে, তার থেকে বাদ দিন। এরোজ নাকচ করে বলল, বাদ দেওয়া যাবে না, আমাদের জিততেই হবে। আমি দৌড়াবো কি করে? আপনাকে দৌড়াতে হবে। বলেই এরোজ হাঁটু গেড়ে বসলো। নায়েলকে বলল, আপনাকে দৌড়াতে হবে না মা, তুমি আমার পিঠে চড়বে, শক্ত করে গলা জড়িয়ে ধরবে ওকে। যেতে হলে একটু আমার গলা ছাড়া যাবে না। ওকে ছাড়বো না, শক্ত করে ধরে রাখবো। সময় হয়ে এসেছে। নায়েল তড়িঘড়ি করে এরোজের পিঠে চড়ে শক্ত করে গলা জড়িয়ে ধরল। এরোজ মৃদু হেসে এবার কৌতূহলী মৌনতাকে পাজা কোলা করে তুলে নিল। মৌনতা চেঁচিয়ে উঠল, কি করছেন? গ্যালারি ভর্তি লোক। নো কম্প্রোমাইজ, এই প্রতিযোগিতা জিততেই হবে। আমার মেয়ে প্রথম কিছু চেয়েছে তা পূরণ করতেই হবে। গ্যালারির সকলে অবাক চোখে তাকালো। অন্য প্রতিযোগিতাও
অন্য প্রতিযোগীরাও নিশান্ত আর নিভা চিৎকার করে উঠল আনন্দে। তারা উৎসুক এই ভিন্নধর্মী প্রতিযোগিতা দেখার জন্যে। বাঁশির সিটি পড়ল, সব পরিবার দৌড়াতে শুরু করলো। খেলাধুলা, শরীরচর্চা, দৌড়ে দক্ষ এরোজ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুটল প্রিয় মানুষ দুটিকে নিয়ে। চোখে মুখে অদম্য দৃঢ়তা। সন্তানের ইচ্ছাটা পূরণ করতে না পারলে তার চোখে আবার জল আসবে। মিনিটের মাঝে উৎসুক গ্যালারিতে চিৎকার পড়ে গেল তথাকথিত স্ত্রী সন্তান নিয়ে ছুটতে থাকা পুরুষটি বিজয়ের লাল ফিতা ছুঁয়ে যেতে। নায়েল অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে থেকে আচমকা চেঁচিয়ে ওঠে, ও মাই গড বাবা, আমরা জিতে গিয়েছি, ইয়ে। মৌনতা আশ্চর্য হলো, আপ্লুত হলো তাদের কাণ্ডে। ধরফর করা বুক শিথিল হয়ে আসে এরোজ আর নায়েলকে একসাথে জড়িয়ে ধরে উল্লাসে লাফাতে দেখে। মৌনতা সেই লগ্নে জীবনের এক অন্য মানে খুঁজে পেল। তার জন্য সারা জীবন সুপ্ত কেবল অতটুকুই ছিল, তার সন্তানের মুখের হাসি আর বাবার আদর। মৌনতা ছলছল নয়নে উল্লাসে ফেটে পড়া মেয়েকে দেখল। সব প্রতিযোগীর বাবা মা তাদের এসে অভিনন্দন জানালো আর প্রশংসা করলো তার অদ্ভুত কাণ্ডের। তৃতীয় রাউন্ডও এসে গেল ততক্ষণে। ছবি আঁকায় অদক্ষ এরোজ। মৌনতা কিছু ট্রাই করলো, কিন্তু তারও বিশ্রী। এরোজ পেন্সিল কামড়াতে কামড়াতে ভাবুক হলো। মন মস্তিষ্কে শুধু একটাই যে তাদের জিততেই হবে। সে 7-5 না ভেবে কিছু আঁকতে শুরু করলো। সময় ছিল 30 মিনিট। 30 মিনিট বাদে মৌনতা নায়েল ক্যানভাস পেপার চোখের সামনে তুলতে আচমকা চেঁচিয়ে উঠল বিশাল আকৃতির একটা এরোপ্লেন দেখে, যার জানালা দিয়ে তাকিয়েছে একটা ছোট্ট মেয়ে আর তার মা। সেটা ছিল অবিকল কোনো প্লেনের প্রতিচ্ছবি। ইঞ্জিনিয়ার সাহেব তার বিদ্যা সঠিক প্রয়োগ করেছিল বটে। যেখানে অন্য সব বাবা মায়েরা ফুল, গাছ, বাড়ি, স্কুল এঁকেছিলেন, সেখানে এরোজের আঁকা প্লেনটা ছিল একদম ভিন্ন আর পারফেক্ট। কোথাও কোনো খুঁত ছিল না। মাপ, ঝোপ, রং করা এতটাই নিখুঁত ছিল। দুরু দুরু বুকে নায়েল আর এরোজ একে অপরকে জড়িয়ে ধরে গ্যালারির এক কোনায় চুপটি করে বসেছিল। গালে গাল থেকে দুজন নিজেদের হেরে যাওয়ার লজ্জা দুঃখ থেকে বাঁচতে চাইছিল, কিন্তু ভাগ্য সহায় হলো। সন্ধ্যা 7টা নাগাদ অনেক বিজয়ী ঘোষণা করা হলো। The winner is Nail Sikdar and her parents. নায়েলের নাম শুনতে এরোজ আর নায়েল গ্যালারি ছেড়ে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে উঠল। উপস্থিত সকলে ভড়কে গিয়ে তাদের দেখলো। মৌনতা উল্লাসে হাসতে হাসতে কেঁদে ফেললো দুজনকে জিততে দেখে। জীবনে কিছু ঠুনকো মুহূর্ত কাউকে কতটা সুখ দিতে পারে তা কাঁদতে থাকা মৌনতাকে দেখে বোঝা যায়। মেয়েটা এমন কিছু ঠুনকো ভিত্তিহীন সুখ আর আনন্দ চাইতো যার কাছে তাদের চাওয়ার অধিকার ছিল, কিন্তু সে এতদিনে এসে বুঝলো সে ভুল মানুষের কাছে ভুল কিছু চেয়ে এসেছে। মৌনতা মুখে দুহাত চেপে দীর্ঘক্ষণ কাঁদলো, কিন্তু কেন কাঁদলো তা জানা নেই। আনন্দে কাঁদছিল নাকি সুখময় মুহূর্তগুলো হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিল। মৌনতা কাঁদতে কাঁদতে বিড়বিড় করে উঠল, হে আল্লাহ, আমি বাঁচতে চাই আমার নায়েল আর তার সুখের সাথে। এভাবেই জীবনের প্রতিটা প্রতিযোগিতা একসাথে জিততে চাই, প্লিজ। বিভুয়ের আকাশে তমসার আধিপত্য, তবে বিভুয়ে থাকা দুটো শুষ্ক মরুর ন্যায় তরপাতে থাকা প্রাণ সুখের উচ্ছলতায় জলজল করছে। তাজবি পড়তে পড়তে মৌনতা ধীর কদমে দরজা ঠেলে প্রবেশ করে কাঙ্ক্ষিত কামরাটিতে। ধীর কদমে নিঃশব্দে এগিয়ে গিয়ে ঘরের ঠিক পশ্চিম কোণায় গিয়ে বসলো। হাঁটু আঁকড়ে ধরে বসে তাতে মাথা ঠেকিয়ে দিয়ে অনিমেষ তাকিয়ে থাকলো মখমলের মোলায়েম জায়নামাজে একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে থাকা দুই অবয়বের পানে। ওষ্ঠকোণা আলতো বেঁকে যায়, চোখ দুটো তৃষ্ণার্ত প্রতীকের ন্যায় চেয়ে থাকে অপার সৌন্দর্যে মোড়া মুখ দুটির পানে। আতরের তীব্র গন্ধের বদলে নাসাগন্ধে ল্যাভেন্ডারের সুবাস ফুরফুরিয়ে প্রবেশ করতে ধূসর নেত্রদ্বয় আধো আধো মেলে তাকালো। অক্ষিপটে রুগ্ন মুখটি ভেসে উঠতে স্মিত হাসলো, জড়ানো কণ্ঠে বলল, ভাই। হাঁটুতে মাথা রেখে শুয়ে থাকা মৌনতাও স্মিত হাসলো, অতি ক্ষীণস্বরে বলল, হ্যালো। ঘুম হচ্ছে না? বোর হচ্ছেন? মৌনতা না বোধক মাথা নাড়ল। এরোজ ফের চোখ বুজে মুখ গুজলো নায়েলের কাঁধে। চোখে মুখে ভরপুর ঘুমের আধিপত্য। মৌনতা এক দৃষ্টিতে দেখতে দেখতে জিজ্ঞাসা করলো, ডু ইউ লাভ হার? এরোজ বদ্ধ নেত্রে মৃদু হাসলো, ফিসফিসিয়ে বলল, সো মাচ। হোয়াই? এরোজ আঁকড়ে ধরা দেহটিকে আরো আঁকড়ে ধরে জড়ানো কণ্ঠে বলল, তাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তার প্রতি আমার খুব লোভ জন্মেছিল মম। তাকে নিজের করে পাওয়ার খুব লোভ হতো। সে আমার বুকে ঘুমাবে, আমার কাছে আবদার করবে, আমি জুড়ে তার দুনিয়া থাকবে। খুব লোভ হতো, কিন্তু কখনোই ভাবিনি সে কোনোদিন আমার হবে। আজ সে আমার মৌন। মৌনতা ম্লান হাসলো তার আনন্দ ভরা স্বগতোক্তিতে, শুধালো, তার প্রতি কেন এত লোভ আপনার? কারণ সে আপনার অংশ, আর আপনি জড়িত সবকিছুর প্রতি আমার অদ্ভুত নেশা আর লোভ কাজ করে মৌন। এরোজ চোখ মেলে তাকালো। ওয়ার্ম লাইটের আলো স্পষ্ট নারীটির মায়া ভরা মুখটি। দৃষ্টিতে দৃষ্টি মিলল, তবে এই দৃষ্টিতে আজ আর কোনো জড়তা নেই। সমাজের তৈরি বিদঘুটে নিয়মের ভয় নেই। বাইরে যাবেন?
মৌনতা নীরবে মাথা নাড়ল। এরোজ জায়নামাজ ছেড়ে উঠে নায়েলকে বিছানায় শুইয়ে দিল। নামাজ পড়াকালীন সময়ে নায়েল উঠে গিয়েছিল। তাকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও জায়নামাজে ঘুমিয়ে পড়েছিল। ভোরের আলো তখন বিভুয়ের আকাশে ছেয়ে গিয়েছে। বার্লিংটন আর হ্যামিল্টন শহর দুটি ছাড়িয়ে তখন কালো গাড়িটি ওয়াইন কান্ট্রিতে প্রবেশ করে। চারিপাশে অজস্র ফলের বাগান দেখতে নায়েল জানালা থেকে চেঁচিয়ে উঠল, এই ছোট পাপা, দেখো কত ফ্রুটস, চলো ফ্রুটস তুলতেই যাই। এরোজ ড্রাইভ করতে করতে বলল, ফেরার পথে ঢুকবো, তখন যত ইচ্ছা ফল দিও। ওকে ওকে। নায়েল চলচল কণ্ঠে বলে মায়ের কোলে চুপটি করে বসলো। মৌনতা ডুবে আছে কানাডার ভোরের সৌন্দর্য দেখতে। কিয়ৎকালের মাঝে তারা নায়াগ্রা জলপ্রপাতে পৌঁছে গেল। মেড অব দ্য মিস্ট বোট রাইডে জলপ্রপাতের কাছে যেতে রেনকোট পরিহিত মৌনতার লোমকূপ জেগে গেল পানির ক্ষিপ্র গর্জনে। শীতল ক্ষিপ্র স্রোতের হর্ষসু ফলসের পানির বেগ এতটাই তীব্র যে রেনকোট ভেদ করে তারা ভিজে যাচ্ছে। এরোজ দোদুল্যমান দেহটি লক্ষ্য করে হাত বাড়িয়ে দিল। মৌনতা জলপ্রপাত থেকে দৃষ্টি সরিয়ে হাতের পানে তাকালো। তার প্রতিটা ভয়ার্থ অনুভূতিতে এভাবে অযথায় এই হাতটি তাকে অভয় দেওয়ার জন্য অপেক্ষা করে। তবে এখন আর এই হাতটিকে ফিরিয়ে দেয় না, সে বরং আঁকড়ে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। সুখ পেয়েও হারানোর অনুভূতি আজকাল তাকে তাড়িয়ে বেড়ায়। মৌনতা আঁকড়ে ধরল পুরুষালী হাতটি। এরোজের মুখে হাসি ফুটে উঠল। শক্ত করে আঁকড়ে ধরে সে রুগ্ন দেহটিকে নিজের অবয়বের আড়ালে নিয়ে আসলো। স্রোতের ভয়ঙ্কর গর্জনের ভয়টা নিমিষে হারিয়ে গেল। জলপ্রপাতের শীতল গর্জনে অন্তরের উত্তপ্ততা কমল। ফেরার পথে তারা সেন্ট ক্যাথরিন্স এলাকার রসালো ফলের বাগানে ঢুকলো। আঙ্গুরের বাগানে ঢুকতে নায়েল উন্মাদ হয়ে পড়ল। গাছ থেকে ফল পেড়ে খাওয়ার স্বাদ আর আনন্দ কতটা সুখময় তা বলার অপেক্ষা রাখে না। এরোজের কাখে চড়ে চড়ে সে টেনে টেনে ফল পেড়ে ঝুড়ি ভরল। এরপর একে একে রাসবেরি, ব্লুবেরি, চেরি, অ্যাপ্রিকট সব বাগানে ঢুকে এক ঝুড়ি করে ফল নিয়ে বাড়ি ফিরল। আর সময় যতই গড়ায় একটু ভালোবাসার সম্মানের জন্য কাতর মা মেয়ে ডুবে যেতে লাগলো এক উন্মাদ পুরুষের মোহে। তারা বাঁচতেছে মানুষটার সান্নিধ্যে। প্রতিটা প্রভাত এভাবে যেন অজস্র সতেজতার সাথে তাদের জীবনে সুপ্রভাত হয়ে আসে তার প্রার্থনা। পুরুষ হতে গিয়ে পিতা হতে ভুলে যাওয়া পুরুষরা জানেই না তাদের পুরুষত্ব পরিপূর্ণই হয় পিতা নামক এই শব্দটি দ্বারা। পুরুষেরই চাহিদার কাছে যেমন সন্তানের ভালোবাসা হেরে যায়, ঠিক তেমনি জগতের সকল রহমত হেরে যায় ওই অকৃতজ্ঞ হৃদয়ের কাছে, যে ভুলে যায় তার রক্তবিন্দু অন্য একটি জলজ্যান্ত প্রাণ হয়ে তাকে বাবা বলে ডাকছে। সৃষ্টিকর্তার কি বিস্ময়কর মহিমা! কিন্তু মানুষ কতই না বোকা যে তারা পায়ে ঠেলে দেয় সৃষ্টিকর্তার এই রহমতকে। ইমরোজও ঠিক এমনই এক বোকা মানুষ, যে কিনা সৃষ্টিকর্তার দেয়া জলজান্ত এক রহমতকে তিলে তিলে কষ্ট দিয়ে বাবার সুখ একটা স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে। হতাশার অতলে তলিয়ে যেতে যেতে যেন হঠাৎ তীর খুঁজে পেল ইমরোজ। একটা সন্তান কতটা রহমতের হয় সেটা তখন বুঝেছিল যখন নায়েল একটু একটু করে তার থেকে হারিয়ে যাচ্ছিল। তার কলুষিত পুরুষত্বের কাছে তার পিতৃত্ব হেরে গিয়েছিল। আজ চিরতরে নায়েল তার থেকে হারিয়ে গিয়েছে। আর একটা মাত্র শুনানি বাকি আছে কোর্টের, যেখানে এটা বলা হবে সে কখন কি উপলক্ষে নায়েলের সাথে দেখা করতে পারবে এবং তার খরচ বহন করতে পারবে। তার জন্ম দেওয়া সন্তানটির উপরই তার সকল অধিকার ছিনিয়ে নিয়েছে দুনিয়া। সেই দিন থেকে অদ্ভুত ব্যথা অনুভব করতে পারছিল ইমরোজ। সব থেকেও কিছু নেই, এই শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু আজ সেই ব্যথা আবারও কেউ প্রশমিত করে দিচ্ছে। তার বুকের হাহাকার নেভাতে আসছে কেউ। এবার পুরো দুনিয়া এনে দেবে তার পায়ে, কখনো একটু অবহেলা করবে না, কখনোই তার বুক থেকে হারাতে দেবে না। এই দৃঢ় সংকল্প আর উল্লাস নিয়ে ইমরোজ নতুন উদ্যমে আবার কোম্পানি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তার সন্তান আসছে, এতটুকুই তার মাঝে আত্মাধিক শক্তি সঞ্চার করছে। তার তো একটা ভবিষ্যৎ আছে, তাকে কখনো কষ্ট পেতে দেয়া যাবে না। বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিচ্ছে ইমরোজ। রেস্তোরাঁয় বসে আছে 3 জন ব্যাংক কর্মকর্তা আর ইমরোজ বাড়ির দলিলপত্র দিলে তারা পেশাগত গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, পেপারে কোনো সমস্যা নেই তো? ইমরোজ বলল, না, একদম ঝামেলাহীন আমার সকল কাগজপত্র। ওকে, আমরা আজ একটু কাগজগুলো যাচাই করব। সমস্যা থাকলে তো আমরা জানাবো, আর না থাকলে তো ভালো। আপনি কাল 10টার সময় ব্যাংকে যাবেন সকল কাগজপত্র নিয়ে, ঠিক আছে? ইমরোজ মাথা নেড়ে সায় জানালো। তারা কিছু খাওয়া দাওয়া করলো। মিটিং শেষে ইমরোজ রিসেপশনে বিল মেটাতে গিয়ে মৃদু চমকে গেল। রেস্তোরাঁর অপর পাশে দরজা সংলগ্ন একটি সোফায় সৃজাকে বসে থাকতে দেখে সে আশ্চর্য হয়ে গেল। তার সাথে সানাফকে দেখে বাড়ি থেকে আসার সময় তো সৃজা বাসায় ছিল, তবে এখানে সানাফের সাথে কি করছে? ইমরোজ সন্দিহান হয়ে পড়ল আবারও। সামান্য একটা সারপ্রাইজ তার ব্রেন এমনভাবে বশ করে ফেলেছে যে সে সৃজাকে করা সন্দেহের জন্য গিল্টি ফিল করছিল।
কিন্তু এখন মনে হচ্ছে সে অন্ধবিশ্বাস করে ফেলেছে। সে আড়ালে লুকিয়ে গেল। ফোন দিল সৃজাকে। ইমরোজের ফোন দেখে সৃজা দাঁতে দাঁত চাপলো। সানাফ কৌতূহলী হলো। কি হলো? ইমরোজ ফোন দিচ্ছে। রিসিভ করো। আর তো মাত্র 2টো দিন, ওকে সহ্য করতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, শেষ মুহূর্তে এসে সমস্যা করা যাবে না। সে ফোন রিসিভ করলো। অপর প্রান্ত থেকে ভেসে আসলো নম্র স্বরে এক প্রশ্ন। সৃজা তুমি কোথায়? সৃজা ভড়কে গেল ইমরোজের সরাসরি এমন প্রশ্নে। সন্দিহান হলো অন্তঃস্থল। কেন ইমরোজ? বলো না কোথায় আছো? আমার কোথায় থাকার কথা? বাড়িতে? আমি বাড়িতেই আছি ইমরোজ। ও আচ্ছা। কিছু বলবে? না। ফোন কেটে গেল। সৃজা ভাবুক হলো। সানাফকে বলল। ইমরোজ কি আবার সন্দেহ করছে নাকি? সানাফ আড়মোড়া ভেঙে অলস কণ্ঠে বলল। এখন আর সন্দেহ করেও লাভ নেই জান, যা হওয়ার হয়ে গেছে। এবার শুধু ফয়সালার বাকি। সৃজা হকচকালো। কিসের ফয়সালা? সানাফ স্মিত হেসে বলল। তোমার সাথে করা ইমরোজের অপরাধবোধ ফয়সালা, এবং তুমি সুখী হবে। আমরা করব ওর অপরাধের ফয়সালা। সৃজা হাসলো। ইয়া, আমরা ওর কথা বাদ দেই। আমার কি ধরনের পোশাক নিতে হবে তাই বলো। ওখানে কি এখন শীত? না, ওখানে এখন সামার। সৃজা খুশি হয়ে গেল। ও তার মানে আমি এখন যেমন ইচ্ছা তেমন ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবো, তাই না? একদম। কি খাবে বলো? খাবো পরে। আগে তুমি দূতাবাসে ফোন দাও, জিজ্ঞেস করো যে কখন আমাদের ভিসা দেবে। কাল বিকাল 5টায় ভিসা দেবে। আমাদের ফ্লাইট পরশুর পরের দিন দুপুর 12টায়। সৃজার চোখে মুখে মুক্তির উল্লাস, দুনিয়া দেখার উল্লাস। কোনো সম্পর্কের বেড়ি বাঁধে সে থাকতে চায় না। আর সানাপ তাকে জায়গা থেকে স্বাধীনতা দিচ্ছে। সানাপ বাচ্চা কাচ্চাও পছন্দ করে না। সে শুধু একটা চিন্তামুক্ত দায়িত্বমুক্ত জীবন পছন্দ করে, যেমনটা সে চায়। সৃজা খুশিতে আত্মহারা হয়ে বলল। আই লাভ ইউ জান। আমরা কানাডায় গিয়ে আরো অনেক দেশ ঘুরবো। ওকে? ওকে, কিন্তু আগে কানাডায় সে পরিমাণে টাকা আমায় ইনকামও তো করতে হবে। সৃজা বাঁকা হেসে বলল। চিল, আমার কাছে যত আছে তা দিয়ে আমরা 3টা দেশ ঘুরতে পারবো। তার পরেরটা না হয় পরেই দেখবো। সানাফ অবাক হলো। সত্যি? হুম। আচ্ছা সত্যি করে বলো তো, 1 সপ্তাহের মধ্যে ভিসার 50 লক্ষ টাকা তুমি কোথায় পেলে? সৃজা সরব গম্ভীর মুখে বলল। আমার জীবনের দীর্ঘ 2 বছর ইমরোজের পেছনে নষ্ট করার জন্য এটা আমার প্রাপ্য ছিল, যেটা আমি ইমরোজের থেকে বুঝে নিয়েছি। বৈবাহিক সম্পর্কে কোনো অর্থের লেনদেন থাকে না, সেখানে থাকে শুধু অনুভূতির লেনদেনা। অর্থের লেনদেনা থাকে নিষিদ্ধ গলিতে। সৃজা অচিরেই নিজেকে এমনই এক কলঙ্কিত নারীতে পরিণত করেছে এবং সে এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তার জীবনের এটাই মানে। কিন্তু সৃজা এবং ইমরোজ দুজনেই নিজেদের স্বার্থ খুঁজতে গিয়ে আজ বৈবাহিক সম্পর্কটিকে কলুষিত করে দিল। একটা সংসার ধ্বংস করে দিল, একটা বাচ্চার জীবন এলোমেলো করে দিল। দুজনাই সুখের সন্ধানী, কিন্তু পথটা ভুল ছিল। এই ভুলের শাস্তি কি? আমরা ঠুনকো মাটির তৈরি মানুষ কখনোই কাউকে তার প্রাপ্য শাস্তি দেওয়ার ক্ষমতা রাখি না। শাস্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তার শাস্তির প্রক্রিয়া ভিন্ন, তার দেওয়া অনুতাপের তীব্রতা ভিন্ন। সানাব দৃষ্টি লুকিয়ে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। ইমরোজ এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে স্ত্রীর প্রতারণা। এত মিথ্যা কেন? স্যার আপনার রিসিপ্টটা। রিসেপশনিস্টের কথায় ইমরোজ ধ্যানচ্যুত হলো। রিসিপ্টটা নিয়ে খুচরা টাকাগুলো গুনে পকেটে ঢুকিয়ে পুনরায় সৃজার টেবিলের দিকে তাকালে বিচলিত হলো। সোফাটা খালি। সৃজা আর সানাফ কোথায় গেল? সে ছুটে বের হলো রেস্তোরাঁ থেকে। চারিদিকে খুঁজলো, কিন্তু কোথাও সৃজা নেই। রাত 9টা বেজে গেল, তখনও সৃজার কোনো খবর নেই। ইমরোজ ঘরময় পায়চারি করছে অস্থির চিত্তে। তন্মধ্যেই তার অস্থিরতাকে নিদারুণ মাত্রা দিল সদ্য বেজে ওঠা কলিং বেলের শব্দ। সে দরজা খুলে দিল। সৃজা মৃদু হাসলো তাকে দেখে। তুমি কখন এসেছো? ইমরোজ তাকে গভীরভাবে অবলোকন করলো। একটা মানুষ কিছুক্ষণ পূর্বে মিথ্যা কথা বলেই এত সুন্দর স্বাভাবিকভাবে নির্ভয়ে কিভাবে কথা বলতে পারে? সে বলল। অনেকক্ষণ হয়েছে, কিন্তু তুমি না কি ঘরে ছিলে? তবে বাইরে থেকে আসলো কি? সৃজা ঘরে ঢুকতে ঢুকতে নির্বিকার বলল। হাসপাতালে গিয়েছিলাম আল্ট্রাসোনোগ্রাম করতে। তুমি কি জানো বেবির বয়স কত? ইমরোজ পুনরায় আবেগে বশীভূত হতে লাগলো। চোখে মুখে ফুটে উঠল অস্বাভাবিক উজ্জ্বলতা। তুমি আল্ট্রাসোনোগ্রাম করাতে গিয়েছিলে? বেবির বয়স কত? রিপোর্ট কোথায়? সৃজা ভীষণ আত্মবিশ্বাসের সাথে ব্যাগ থেকে রিপোর্ট আর আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট বের করে দিল। বেবির বয়স 7 সপ্তাহ। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটি চোখের সামনে ধরতেই ইমরোজ মিয়ে গেল। ওখানে থমকায় তার সকল সন্দেহ। সে অস্ফুট স্বরে বলল। কিছু বোঝা যাচ্ছে না কেন সৃজা?
এখন কিছুই বোঝা যাবে না, আর কিছু মাস পর বোঝা যাবে। আমার এক গ্লাস পানি এনে দাও না ইমরোজ, খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ইমরাজ ছুটে গেল পানি আনতে। সৃজা আরাম করে সোফায় বসে হেসে উঠল তার দৌড় দেখে। বাচ্চার জন্য কতটা উদ্গ্রীব ইমরাজ ভাবতেই তার ভেতরে পৈশাচিক আনন্দ বয়ে গেল। সে ঠিক জায়গায় আঘাতটা করছে। ইমরাজ পানি, শরবত আর সাথে ফলও কেটে আনলো। উদ্গ্রীব হয়ে বলল, নাও খেয়ে নাও, অনেক হাঁটাহাঁটি পড়েছে, ক্লান্ত লাগছে নিশ্চয়ই। সৃজা হাসি মুখে খেতে খেতে বলল, রাতের খাবার কি এনেছো? হ্যাঁ নিয়ে এসেছি। এখন ইমরোজ বাইরের খাবারও খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে নিচ্ছে, তবুও সৃজার উপর কোনো চাপ সৃষ্টি করছে না। সৃজা দাঁতে দাঁত চাপলো। বাচ্চার আগমনে ইমরোজের রূপ বদলাতে দেখে সৃজা খেতে ব্যস্ত। ইমরোজ সরু নেত্রে তাকে অবলোকন করতে করতে অন্তঃস্থলের প্রশ্নগুলোর জবাব খুঁজলো। বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছো, আমায় জানাতে পারতে, আমিও সাথে যেতাম। তুমি ততক্ষণে বেরিয়ে গিয়েছিলে, আমি আচমকা সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সানাবের সাথে রেস্তোরাঁয় কি করছিলে? আচমকায় ইমরোজের প্রশ্নে সৃজা বিষম খেলো। অপ্রস্তুত জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে? কেন, জানাটা উচিত হয়নি? ইমরোজ ম্লান হেসে বলল। সৃজা থতমত খেয়ে বলল, তেমন কিছু না, আসলে বের হবার পরে খিদে পেয়েছিল, তাই রেস্তোরাঁয় গিয়েছিলাম, তখনই সানাফের সাথে দেখা হয়ে গেল। ইমরোজ অন্তর্ভেদী চোখে পরখ করলো। শানিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি সত্যি বলছো সিরজা? সবটা কাকতালীয়? তুমি আমার উপর একের পর এক অবিশ্বাস করে যাচ্ছ ইমরোজ। যেখানে আমি আমাদের সন্তান আর তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি, আমাদের কোনো আয়ের উৎস নেই, তুমি সেদিকে খেয়াল না করে আমার সন্দেহ করছো। সন্দেহটা এসে যাচ্ছে সিরজা, কারণ আমি যখন ফোন দিয়েছিলাম তখন আমি রেস্তোরাঁয় ছিলাম, অথচ তুমি আমার চোখের সামনে বসে মিথ্যা কথা বললেছ। ইমরোজ চোয়াল শক্ত করে বলল। সৃজা ঘেমে উঠল। মনে হচ্ছে এখানে না আসলে ভালো হতো, একেবারে আজকে এ বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে ভালো হতো। অন্তত এই নর্দমার কিটের কাছে কৈফিয়ত তো দিতে হতো না। সে কৃত্রিম হেসে বলল, তুমি তো আমায় বাইরে বের হতে বারণ করেছিলে, ভেবেছিলাম তুমি আমায় বকবে, তাই মিথ্যা বলেছিলাম ইমরোজ। কিন্তু আমি আমার সন্তানের অস্তিত্ব দেখার জন্য উদ্গ্রীব ছিলাম, তাই না বলেই চলে গিয়েছি। নিজের সন্তানকে দেখতে চাওয়া কি আমার অপরাধ হয়ে গিয়েছে? ইমরোজ উষ্ণ নিঃশ্বাস ফেলল, আর তর্ক করার যুক্তি পেল না। বলল, না ঠিক করেছো, কিন্তু আমায় মিথ্যা বলে ঠিক করনি। এইটুকু সময়ের মাঝে আমি কত বাজে বাজে চিন্তা করে ফেলেছি তা তোমার ধারণা নেই সিরজা। প্লিজ বিশ্বাস ভেঙো না। ইমরোজের অনুনয় ভরা কাথর চোখে চোখে চোখ রাখলো সৃজা। তাচ্ছিল্য হেসে বলল, আমাকে নিজের মতো মনে করছি ইমরোজ। মানে? কিছু না। বলে সৃজা উঠে দাঁড়ালো। উপরে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, আমায় নিজের মতো বোকা ভেবো না ইমরোজ, কারণ আমি তোমার থেকে কয়েক ধাপ এগিয়ে আজ থেকে এই কাজ করছি না। বলেই সে নিজের ঘরে ঢুকলো। ইমরোজ ঘুমালে রাতে প্যাকিং করে কাল বেরিয়ে যেতে হবে। রাতের খাবার খেয়ে দিয়ে ঘুমাতে গেলে রোজকার ন্যায় ইমরোজ তাকে কাছে টানতে চাইলো এবং রোজকার ন্যায় সৃজা বাধা দিল। সে থমথমে মুখে বলল, ডাক্তার বলেছে এখন দূরত্ব বজায় রাখতে ইমরোজ, বেবির ক্ষতি হবে। ইমরোজ অসন্তুষ্ট হলো। বেশ কিছুদিন যাবৎ সৃজা তার থেকে এভাবে দূরে দূরে থাকছে, কিন্তু আজ বাচ্চার কথা ভেবে আর তর্কে জড়ালো না। এমনিতেই চোখ অস্বাভাবিক ঘুমে ভার হয়ে আসছে। সে মেজাজ খারাপ করে শুয়ে পড়ল। মিনিটের মাঝে গভীর ঘুমে তলিয়ে গেল। 10 মিনিট বাদে সৃজা হাঁপ ছেড়ে বিছানা থেকে নামলো। তড়িঘড়ি করে সকল দামি দামি জিনিসপত্র আর গহনা গুছিয়ে নিয়ে ব্যাগ অন্য ঘরে তালা মেরে রাখলো। এরপর পুরো ঘরময় চোখ বুলিয়ে হাঁপ ছাড়লো। আর কিছু নেই নেওয়ার মতো। এবার তার ছুটি এই কারাবন্দি জীবন থেকে। সকাল 10টা নাগাদ ঘুম ভাঙতে ইমরোজ এক প্রকার ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু এত ঘুমালো কি করে জানা নেই। ইমরোজ বেরিয়ে যেতে সৃজা বিশ্বজয়ের হাসি নিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। পরিস্থিতি যতক্ষণে হাতের নাগালের বাইরে যাবে ততক্ষণে সেই মুলুক ছেড়ে চলে যাবে। ইমরোজ প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ব্যাংকে পা রাখলো, কিন্তু আজ পরিবেশটা একদম ভিন্ন। গতকাল যে কর্মকর্তারা তাকে হাসি মুখে আপ্যায়ন করেছিল, আজ তাদের চোখে মুখে স্পষ্ট বিরক্তি ও অবজ্ঞা। কেউ তাকে পাত্তাই দিচ্ছে না, উল্টো অহেতুক ফাইল এদিক সেদিক করে তাকে হয়রানি করা হচ্ছে। অপমানে ফুঁসতে থাকা ইমরোজ শেষ পর্যন্ত কোনো মতে ম্যানেজারের কক্ষে ঢোকার সুযোগ পেল। ভেতরে ঢুকে সে ক্ষোভ মেশানো কণ্ঠে বলল, স্যার সমস্যাটা আসলে কোথায়? বাইরে কর্মকর্তারা সাফ জানিয়ে দিলেন আমাকে লোন দেওয়া হবে না। ঠিক আছে, ব্যাংকের নিয়ম থাকলে লোন নাও দিতে পারেন, সেটাও আমি মেনে নিলাম, কিন্তু একজন গ্রাহকের সঙ্গে তারা এমন অসভ্য আচরণ করার দুঃসাহস পায় কি করে? ম্যানেজার চশমার উপর দিয়ে ক্রুদ্ধ চোখে ইমরোজের দিকে তাকালেন। হাতের কলমটা সশব্দে টেবিলে রেখে কড়া গলায় বললেন, তারা যেটা করেছে একদম ঠিক করেছে, বরং তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
আপনি জালিয়াতির আশ্রয় নিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করেছেন। ভালো পোশাক পরলেই যে মানুষ ভদ্রলোক হয় না, আজ তা আরো একবার প্রমাণিত হলো। হ্যাঁ, আপনার মতো শিক্ষিত এবং সচ্ছল পরিবারের একজনের থেকে আমরা এমন প্রতারণা আশা করিনি মিস্টার ইমরোজ। জালিয়াতির দায়ে আপনাকে পুলিশের হাতে তুলে না দিয়ে যে শুধু বের করে দিচ্ছি, এটাই আপনার ভাগ্য। ইমরোজ হতভম্ব হয়ে চেয়ে রইল, বলল, কিন্তু স্যার আমি করেছিটা কি? আমার অপরাধ কি? ইমরোজের নিষ্পাপ ভঙ্গি দেখে ম্যানেজারের রাগ যেন সপ্তমে চলল। তিনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, নাটক বন্ধ করুন। যে সম্পত্তি আপনি সপ্তাহখানেক আগে বিক্রি করে দিয়েছেন, সেই সম্পত্তির মূল্য দলিল গোপন করে আপনি ভুয়ো কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে লোন নিতে চেয়েছেন। হ্যাঁ, এটাকে সরাসরি ফিনান্সিয়াল ফ্রড বলা হয়। আপনি কি জানেন? আপনার সাহস তো কম না। ইমরোজের পায়ের তলার জমিন যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, স্যার, এটা অসম্ভব। আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে। আমি আমার কষ্টের কেনা একমাত্র সম্বল বিক্রি করব কেন? আর ওই কাগজগুলো শতভাগ জেনুইন। আমি কোনো জালিয়াতি করিনি। ম্যানেজার এবার একটা ফাইল তার দিকে ঠেলে দিলেন। আমাদের ইনভেস্টিগেশন টিম অলরেডি ল্যান্ড অফিস থেকে ভেরিফিকেশন রিপোর্ট নিয়ে এসেছে। সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে সম্পত্তিটি হস্তান্তরিত হয়ে গেছে। এমনকি সেই দলিলের স্বীকারোক্তিও আমাদের কাছে আছে, যার মাধ্যমে আপনি 1.5 কোটি টাকায় ডিলটি ক্লোজ করেছেন। ইমরোজ স্তব্ধ হয়ে গেল। তার প্রায় 2 কোটি টাকার বিলাসবহুল বাড়ি সে 1.5 কোটি টাকায় বিক্রি করে দেবে কেন? আর দিলেও সেটা সে নিজেও জানে না। সে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, স্যার, আমি লোন নিতে এসেছি বাড়ি রক্ষার জন্য, বিক্রির জন্য নয়। দয়া করে ওই লোকটিকে ডাকুন। কার কথা বলছেন আপনি? আমি তার মুখোমুখি হতে চাই। এইসব মিথ্যা। পরিস্থিতি বেগতিক দেখে ম্যানেজার নিজেই সে দালালকে তলব করলেন। আর কক্ষে প্রবেশ করলো মধ্যবয়সী এক লোক। ইমরোজকে দেখতেই তার মুখ বিবর্ণ হয়ে গেল। লোকটিকে দেখে ইমরোজের রক্ত মাথায় চড়ে গেল। এই যে মিস্টার, আপনি কে? জীবনে কোনোদিন আপনার মুখও দেখিনি আমি। আপনি কোন সাহসে বলছেন আমি আপনার কাছে বাড়ি বিক্রি করেছি? লোকটা প্রথমে কিছুটা ভড়কে গেলেও সামলে নিল। ভয় না পেয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি সামাল দিতে কর্কশ গলায় বলল, স্যার, আপনি আমার সাথে রাগ দেখাচ্ছেন কেন? আপনার স্ত্রী নিজেই তো আমার অফিসে গিয়ে বারবার অনুরোধ করেছেন যেন 1 সপ্তাহের মধ্যে বাড়িটা বিক্রি করে দেয়। তিনি বলেছিলেন আপনি ব্যবসায়িক বড় বিপদে পড়েছেন, আপনার ইমিডিয়েট নগদ টাকার প্রয়োজন। হ্যাঁ, বলুন আপনি। ইমরোজের মস্তিষ্কে যেন একের পর এক বজ্রপাত হচ্ছিল। সে ক্ষিপ্র বেগে লোকটার কলার চেপে ধরে চিৎকার করে উঠল, মিথ্যে কথা। আমার স্ত্রী আমায় না জানিয়ে কেন এত বড় কাজ করবে? দালালটা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বলুন। সত্যিটাই বলছি। আপনি তখন অসুস্থ ছিলেন, বাসায় রেস্টে ছিলেন। তাই তো আপনার স্ত্রী স্বাক্ষর করা পাওয়ার অফ অ্যাটর্নি আর মূল দলিলে আপনার স্বাক্ষর নিয়ে এসেছিলেন। আপনি তো নিয়ম মেনেই আমি তো নিয়ম মেনেই কাজ করেছি। 1.5 কোটি টাকা আমি নগদ বুঝিয়ে দিয়েছি আপনার স্ত্রীকে। বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলেই পারেন। ইমরোজের হাত শিথিল হয়ে এলো। ম্যানেজারের ঘরের এসি রুমেও সে দরদর করে ঘামতে লাগলো। সে এক মুহূর্ত বিলম্ব না করে ছুটে বেরিয়ে গেল ব্যাংক থেকে। উদ্ভ্রান্তের মতো বাড়িতে ফিরতে সারা বাড়ি শূন্য পেল। ইমরোজ পাগলা ঘোড়ার ন্যায় দোতলায় নিজের ঘরে গেল। সব খালি। কাবার্ড সহ রুমে সৃজার একটা জিনিসপত্র নেই। ইমরোজ ধপ করে মেঝেতে বসে পড়লো। চোখের সামনে থেকে একটু একটু করে যেন শামিয়ানা সরতে লাগলো। একের পর এক লুকোচুরি, অ্যাডাল্ট বার্থডে পার্টি, আকস্মিক প্রেগন্যান্সির সারপ্রাইজ। গত 1 সপ্তাহ ধরে তাকে অতিরিক্ত যত্ন করে খাবার খাওয়ানো, খাওয়ার সাথে সাথে ঘুমে চোখ ভারী হয়ে যাওয়া যেন একটু একটু করে পরিষ্কার হতে লাগলো। সেই মায়াবী হাসি আর সেবার আড়ালে যেমন এক বিষাক্ত বিশ্বাসঘাতকতা লুকিয়েছিল তা তার কল্পনারও বাইরে ছিল। বাড়ির দলিলে তার স্বাক্ষরগুলো তাহলে নেশার ঘরে নেওয়া হয়েছিল। ইমরোজের সামনে এখন কেবল অন্ধকার আর একরাশ অনিশ্চয়তা। সে অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল, না না, এসব কিছু মিথ্যা। এরা হতেই পারে না। সিরজা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। সে পুনরায় উঠে দাঁড়ানোর শক্তি যোগায়, কিন্তু পুনরায় তার হাঁটু ভাঁজ হয়ে গেল বলহীনতায়। বিছানার উপরে রাখা পেপারটা হাতে নিতে তার দেহ ভারসাম্য হারিয়ে পড়ে গেল। সে আঁকড়ে ধরল খাটের কোণা। ডিভোর্স পেপার, যেখানে জল করছে সৃজার স্বাক্ষর। পিক আপ দ্য ফোন। কিছুক্ষণ পূর্বেও আমরা একসাথে ছিলাম। মুহূর্তেই সবটা শেষ হয়ে যেতে পারে না? আমরা একসাথে পথ চলার জন্য হাত ধরেছিলাম। আজ বাতাবরণে কেবল যন্ত্রণা, হাহাকার, আর্তনাদ, অবিশ্বাসে ছড়াছড়ি। পৃথিবীর সবচেয়ে জঘন্য অনুভূতি হলো প্রিয়জনের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হওয়া। আমরা যাকে অন্ধের মতো ভালোবাসি তারা আমাদের খুব যত্ন সহকারে অন্ধই প্রমাণ করে দেয়। ফারাক শুধু সময়ের। 8 মাস পূর্বে মৌনতা তার অন্ধত্বের সাজা পেয়েছিল, আর আজ ইমরোজ পাচ্ছে। দুজনেই অপরাধী। অতিরিক্ত বিশ্বাস, ভক্তি, ভালোবাসা কখনোই সুফল বয়ে আনে না। মৌনতা একদিন ভীষণ আক্ষেপ নিয়ে বলেছিল,
দেহে জ্বলন্ত রড লাগলে যতটা যন্ত্রণা হয় তার থেকেও বেশি যন্ত্রণা হয় যখন প্রিয়জন বিশ্বাসঘাতকতা করে। সেদিন মৌনতার কথা মানে বুঝেনি ইমরোজ, কিন্তু আজ মনে হচ্ছে মৌনতা মিথ্যা বলেছিল। কেননা জ্বলন্ত রড যদি তার গায়ে কেউ স্পর্শ করতো তবুও তার এতটা কষ্ট হতো না যতটা কষ্ট এখন তার হচ্ছে। ডিভোর্স পেপারটি অন্য পাশে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমরোজ, যেখানে জলজল করছে তার নিজের করা স্বাক্ষর। তার স্ত্রী, যাকে ভালোবেসে সে পুরো জগৎ ছেড়েছে, পরিবারের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে, সেই স্ত্রী নিদারুণ নিখুঁত অভিনয় করে তার সব কেড়ে নিতে পারে না। এটা অসম্ভব, ফোন ঢুকছেই না। অথচ ইমরোজ এক হাতে ডিভোর্স পেপার নিয়ে আরেক হাতে অস্থির চিত্তে বিকারগ্রস্ত এক মানুষের নয় ফোন দিয়েই যাচ্ছে। ব্যর্থ হতে হতে একটা সময় ইমরোজ রাগে ফোনটা সজোরে আছাড় মারল মেঝেতে। শব্দ করে কেঁদে উঠে আর্তনাদের সুরে বলল, এটা হতেই পারে না। সৃজা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারে? আমি ওর জন্য কি না করেছি। নিজের স্ত্রী সন্তানের জন্য আমার আয়ের সবচেয়ে বেশি অংশ আমি ওর ওপর খরচ করেছি। তবে ও কেন আমায় ছেড়ে দিচ্ছে? কেন আমার শেষ সম্বলটুকুও ছিনে নিল? ইমরোজের সবচেয়ে বড় ভুল ছিল সৃজাকে নিজের পাওয়ার অফ অ্যাটর্নি করা। তার অবর্তমানে তার সকল সম্পত্তি বিজনেসের উপর সৃজার অগ্রাধিকার থাকবে, আর এটাই তাকে আজ নিঃস্ব করে দিয়েছে। কিন্তু ব্যথাটা সেখানেও নয়, ব্যথাটা হলো তার সন্তান, তার বাচ্চাকে তার থেকে কেড়ে নিতে পারে না সৃজা। সে তার শেষ সম্বলটুকু হারিয়ে যতটা না উন্মাদ হয়ে পড়েছে তার থেকেও বেশি উন্মাদ হয়ে পড়েছে তার বাচ্চার জন্য। তার কৈফিয়ত চাই সবকিছুর। বিকট শব্দে একটি কাবার্ড ঘরের বাইরে রাখতে ইমরোজ নড়ে চড়ে উঠল। কিয়ৎকাল পূর্বে আগত বাড়ির নতুন মালিক এবার রেগে গিয়ে বলল, আজ বাড়ি সম্পূর্ণটা হস্তান্তর করার কথা ছিল মিস্টার ইমরোজ। আপনি কি আপনার জিনিসপত্র নিয়ে বের হবেন, নাকি আমি নিজ দায়িত্বে বের করব? কোনটা? আমি বের করলে বিষয়টা কিন্তু ভালো হবে না বলে দিলাম। ইমরোজ লোকটির কথার কোনো রূপ ভ্রুক্ষেপ করল না, যার সবশেষ তাকে সামান্য ফার্নিচারের দোহাই দিয়ে তাকে বিচলিত করা সম্ভব নয়। বিধ্বস্ত বলহীন দেহে ইমরোজ দুলতে দুলতে বেরিয়ে গেল বাড়ি থেকে। সোজা এসে হাজির হলো সৃজার বাড়িতে। ঘরের তালা। প্রতিবেশী তাকে দেখে বলল, আপনার শাশুড়ি আর তার মেয়ে তো গতকালকে বলেছিল তারা বিদেশে যাচ্ছে চিরতরে। গতকাল রাতেই তো আপনার শাশুড়ি ঘরের সব মালামাল বিক্রি করে দিয়ে ব্যাগপত্র নিয়ে কোথায় যেন চলে গেল। আপনি এখানে কেন? আপনি কিছু জানেন না? নিঃস্ব ইমরোজ জবাব দেওয়ার পরিস্থিতিতে নেই। সেই সোজা দরজা ভাঙার চেষ্টা করলো। বহু কষ্টে দরজা ভেঙে ঢুকার পরে ঘর এলোমেলো করতে লাগলো, কিন্তু তাকে সাহায্য করতে পারবে এমন কিছুই ছিল না সেখানে। তবে যা ছিল সেটা তার দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর শক্তি কেড়ে নিয়েছিল। দরজার বাইরে ময়লাওয়ালার জন্য রেখে যাওয়া একটা বক্সের ভেতরে অনেক অপ্রয়োজনীয় পুরনো ফাইল, কাগজ দেখতে পেল ইমরোজ। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেগুলো হাতাতে লাগলো। হাতে হাতে বেরিয়ে আসে এক একটা লুকানো ঘৃণ্য খেলার প্রমাণ। কখনো সৃজা, কখনো জেবা, কখনো নিশা নামে একাধিক বিয়ের কাবিননামা, ডিভোর্স পেপার, ফেক প্রেগন্যান্সি রিপোর্ট, ফেক পাসপোর্ট সহ আরও কত কি। নাম ভিন্ন হলেও প্রতিটাতে ছবি ছিল সৃজার। ইমরোজ স্তব্ধ চিত্তে সবটা দেখতে লাগলো। অনুভব হতে লাগলো সে একজন পাক্কা খেলোয়াড়ের হাতে ব্যবহৃত হয়েছে, একজন সুপরিকল্পিত অপরাধীর নতুন অপরাধের বস্তু মাত্র। ইমরোজের চোখের সামনে ধোঁয়াশা হয়ে আসলো যখন সে 5 বছর আগের একটা মেডিকেল রিপোর্ট হাতে পেল। তাতে স্পষ্ট লেখা সৃজা কখনোই মা হতে পারবে না। ইমরোজের স্নায়ু আর এ অসহ্য চাপ নিতে পারল না। শেষ পর্যন্ত তার সন্তানের প্রতি তীব্র বাসনাকেও সৃজা তার ঘৃণ্য কর্মের অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। সবটা নাটক ছিল। প্রায় 2.5 বছর যাবৎ সৃজা এত নিখুঁতভাবে অভিনয় করে গিয়েছে আমার সাথে। আমাদের ভালোবাসা, বিয়ে, বাচ্চা সবটা নাটক ছিল। আমার বাচ্চা হবে না, আমি সব হারিয়ে ফেলেছি। আমার সব কিছু কেড়ে নিয়েছে সৃজা। অচিরেই সর্বহারা ঘেমে ওঠা পুরুষালী দেহটি চিরবির করতে করতে চেতনা হারালো। ইমরোজের বিধ্বস্ত দেহটি ধপ করে মেঝেতে ঢলে পড়ল। বদ্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা যন্ত্রণাদায়ক অশ্রু। তার বেঁচে থাকার সব কারণ ছিনিয়ে নিল সৃজা। এখন সে বাঁচবে কি করে? চেতনা হারাতে হারাতে ইমরোজের মস্তিষ্কে উল্টে পাল্টে গেল অজস্র স্মৃতি, এবং যেখানে মাত্রই অনুভব করলো তার জীবনের আফসোসের পাল্লায় মৌনতার নায়েল বহু আগে স্মৃতি হয়ে এঁটে গিয়েছে। সে একটা ঘৃণ্য চক্রান্তে লিপ্ত নারীর মোহে পুরো জগৎ হারিয়ে ফেলেছে। এই আফসোস কাকে বলবে, কোন মুখে বলবে? এটুকু ভাবতে ইমরোজের মস্তিষ্কের প্রতিটা স্নায়ু মুহূর্তে নিঃসার হয়ে গেল। অতঃপর টাইলসের মেঝেতে অনাদরে পড়ে রইল একটা অমানুষ, দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট পিতৃত্বের অধিকারী, বিধ্বস্ত নিঃস্ব একটা দেহ। এগুলো ছাড়া আর কোনো পরিচয় নেই। কে বলেছে কর্মফল প্রত্যাবর্তন করে না? কর্মের ফল সর্বদাই দ্বিগুণ হয়ে ফিরে আসে। ভালো কাজ করলে ভালো ফল আসে, খারাপ কাজ করলে খারাপ ফল আসে। কিন্তু ইমরোজ তো দুটো জীবনকে মৃত্যুর দুয়ার পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছে। একটা শিশুর স্বাভাবিক কৈশোর
একটা শিশুর স্বাভাবিক শৈশব কেড়ে নিয়েছে। তার শাস্তির পরিমাপ কতটুকু যথার্থ? এগুলো খুব ক্ষুদ্র ফলাফল ছিল তার কৃতকর্মের। ইমরোজকে দেওয়া কোনো শাস্তি মনতাকে কখনোই একটা স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবে না। কোনো কিছুই নাইলের বাবা আর তার সুন্দর স্বাভাবিক এই শৈশব ফিরিয়ে দিতে পারবে না। জন্মদাতা তো জন্মদাতাই হয়, কিন্তু জন্মদাতা বেঁচে থাকতে অন্য কারো থেকে বাবার আদর পাওয়া আদতে কতটা কষ্টকর সেটা কি কেউ বোঝে না। আমাদের প্রত্যেকের উচিত ব্যস্ত জীবনে একবার হলেও নিজের কর্মের দিকে ফিরে তাকানো। আমি কি করছি, কেন করছি, এতে কি কারোর ক্ষতি আছে কিনা, এগুলো একবার হলেও ভাবা উচিত। কেননা যখন খারাপ ভালো ভাবার সময় ফুরিয়ে যাবে, তখন বিদঘুটে ফল গ্রহণ করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা থাকবে না। তখন ঠিক এমনই ইমরোজের মতো আফসোসে জর্জরিত একটা বিধ্বস্ত নিঃস্ব পথিকের ন্যায় আর্তনাদ করতে হবে। সৃজার রুজি রোজগারের একমাত্র উপায় হলো তার নিখুঁত অভিনয়। সে যত ভালো অভিনয় করতে পারবে, তার জীবন ততটা সহজ আর আভিজাত্যময় হবে। নয়তো এই যুগে এসে বাপ মরা একটা মেয়ের জন্য এমন লাক্সারি লাইফ কাটানো দুঃস্বপ্ন হয়ে থাকতো। সৃজা কোনোভাবে বস্তির মেয়েদের মতো জীবনযাপন করতে রাজি নয়। তার জন্যে তাকে যা করতে হয় সে করবে। ঠিক এমনই এক জেদের বসে আজ 12 বছর যাবৎ সে হাই সোসাইটির মানুষদের মতো চলাফেরা করে আসছে। চাওয়া মাত্রই নিজের চাহিদা পূরণ করে আসছে। কিন্তু আর কত? সৃষ্টিকর্তা মানুষকে সময় দেয় সঠিক পথে ফিরে আসার জন্য, কিন্তু সেই সময়টুকু সদ্ব্যবহার কজন মানুষই বা করতে জানে? নির্বোধ মানুষ। বিদেশে যাওয়ার স্বপ্ন বুনতে বুনতে দুদিন স্বপ্নের মতো করে এক নিমিষে কেটে গেল। হোটেল রুম থেকে বের হওয়ার আগ মুহূর্তে উল্লাসের মতো সৃজা আবেদনময়ী বদনে এগিয়ে যায় সানাফের কাছে। আলগোছে সানাফের পায়ের উপর পা রেখে গলা জড়িয়ে ধরতে সানাফ হকচকিয়ে দূরে সরতে গেল, কিন্তু সৃজা আটকে দিল। হুট করে বিমর্ষ মুখে বলল, সব সময় আমার থেকে দূরে সরে যাও কেন সানাফ? সানাফ অপ্রস্তুত হেসে বলল, আমি তোমায় আর তোমার ভালোবাসা দুটোই হালালভাবে পেতে চাই সিজা। আর তো কিছু ঘন্টা, তারপর আমরা একসাথে নতুন জীবনে পা দেব। তখন আর কোনো বাধা থাকবে না। সৃজা বিমুগ্ধ চিত্তে চেয়ে রইল। শুধু একটা মানুষ প্রায় 4 মাস যাবৎ তাকে নিরলসভাবে ভালোবেসে গিয়েছে, তার সকল দুঃখ দূর করার জন্য সর্বদা সচেষ্ট হয়ে থাকে, অথচ পরিবর্তে কখনো কিচ্ছু চায়নি। সৃজা একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেক তো হলো রোজগার, এবার যত টাকা সে জমিয়েছে তাতে অনায়াসে 2-3 বছর কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই মানুষটাকে সে আর হারাতে চায় না। জীবনে একজন বিশ্বস্ত, সরল, সাপোর্টিভ জীবন সঙ্গী থাকা খুব প্রয়োজন। সে ঠিক করলো আর কোনো অপরাধ নয়, সানাফের সাথে সে বাকিটা জীবন কাটিয়ে দিবে। সে আরো দৃঢ়ভাবে গলা জড়িয়ে ধরল। মৃদু হেসে ক্ষীণস্বরে বলল, তুমি অনেক ভালো সানাফ। আর কিছু ঘন্টা, এরপর আমরা হালাল ভাবে একে অপরের হব, এবং যত ঝড় ঝাপটাই আসুক না কেন আমরা তা একসাথে মোকাবেলা করব আর একসাথে একটা দীর্ঘ জীবন কাটাবো। সানাফ জবাব দিল না, শুধু মৃদু হাসলো। সৃজা ফের বলল, কি হলো, কিছু বলছো না কেন? আগামী প্রতিটা মুহূর্ত তুমি আমার দোষটি উপেক্ষা করে আমার সাথে থাকবে তো? থাকবো। সানাফ মাথা নেড়ে বলল। সৃজা গাল ভরে হেসে বলল, চলো তবে, আগে আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। বলেই সানাফ নিজের ব্যাগপত্র নিয়ে বের হলো। সৃজা আর তার মাও বের হলো অন্য রুম থেকে। তারা গত পরশু দিন ঢাকায় চলে এসেছিল, সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে। আর কিছুক্ষণ এরপর চাইলেও কেউ তাকে হাতের নাগালে পাবে না। সৃজা বাঁকা হেসে সানাফের হাত আঁকড়ে ধরল। সানাফ এক ঝলক তার বিজয়ী হাসি দেখে নিজেও হাসলো, তবে সেই হাসিতে ছিল বিদ্রুপ, তা খেয়াল করলো না সৃজা। সকাল 9:30 নাগাদ সানাফ সৃজা তার ইমিগ্রেশনের জন্য ঢুকলো। পরনে সাদা জ্যাকেট, কালো টুপি, মাস্ক আর কালো চশমার আড়ালে সানাফকে কেমন চেনাই যাচ্ছে না। সৃজা কপাল কুঁচকে বলল, তুমি এমন ডাকাতের মতো নিজেকে হাইড করছো কেন? সানাফ কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি সবসময় এভাবে ট্রাভেল করি, অভ্যাস হয়ে গিয়েছে। ভিড় কম ছিল তখন। সৃজা আর সৃজার মাকে ইমিগ্রেশনে দাঁড় করিয়ে দিল সানাফ। তখনই সানাফের একটা ফোন আসলো। সানাফ ব্যস্ত ভঙ্গিতে সৃজাকে বলল, সিজা, আমার একটা জরুরি কল এসেছে, আমি একটু কথা বলে আসি। কিন্তু তোমার ইমিগ্রেশন? সৃজা বিচলিত কণ্ঠে বলল। সানাফ চলতে চলতে পিছু ফিরে বলল, মাত্র 5 মিনিট, আমি আসছি, তোমরা এগিয়ে যাও। সৃজা এর আগে একবার ইন্ডিয়াতে গিয়েছিল, কিন্তু তখনও তার কাগজে সমস্যা নিয়ে ঝামেলা হয়েছিল। যদিও তখন তার সঙ্গী ছিল একজন ক্ষমতাধর লোক, যে সেটা সমাধান করে দিয়েছিল। এরপরে আর কখনোই দেশের বাইরে কোথাও যায়নি। সে দুরু দুরু বুকে পাসপোর্ট এগিয়ে দিল। সানাফ তো বলেছে তার কাগজপত্রে এখন আর কোনো সমস্যা নেই। ইমিগ্রেশনের দায়িত্বরত লোকটি পাসপোর্ট দেখে খানিক ভ্রু কুচকালো। অফিসারের তীক্ষ্ণ দৃষ্টি পাসপোর্টের পাতায় আটকে আছে দেখে সৃজার বুকের ভেতরটা হঠাৎ হিম হয়ে এলো।
অফিসার একবার পাসপোর্টের দিকে তাকাচ্ছেন, আরেকবার কম্পিউটারের স্ক্রিনে কিছু একটা মিলিয়ে নিচ্ছেন। সৃজা ঘাড় ঘুরিয়ে পেছনে সানাফকে খুঁজলো, কিন্তু সানাফকে কোথাও দেখা যাচ্ছে না। ভিড়ের মধ্যে যেন সে কর্পূরের মতো মিলিয়ে গিয়েছে। অফিসার পাশে বসে আরেকজন সহকর্মীকে ইশারায় ডাকলেন। তারা নিচু স্বরে কিছু একটা আলোচনা করে সৃজাকে উদ্দেশ্য করে বললেন, আপনার এই ভিসাটি কোন সোর্স থেকে করা? সৃজা আমতা করে বলল, কেন স্যার, কোনো সমস্যা? আমার হবু স্বামী একটা প্রসিদ্ধ এজেন্ট দ্বারা ভিসাটি করিয়েছে। অফিসার কোনো জবাব দিলেন না। তিনি সৃজার মায়ের ভিসার পাসপোর্টও চেক করলেন, অতঃপর নীরবে ডেস্কের নিচের একটা বিশেষ বাটন চাপলেন। মুহূর্তের মধ্যে 4 জন ইউনিফর্মধারী পুলিশ সদস্য সেখানে এসে দাঁড়ালেন। সৃজা ঘাবড়ে গেল। ইমিগ্রেশনের দায়িত্বে থাকা অফিসার গম্ভীর গলায় বললেন, আপনার এই ভিসাটি ভুয়া। আমাদের ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম এই বারকোড এবং সিকিউরিটি ফিচারের কোনো অস্তিত্ব নেই। এছাড়া আপনার পাসপোর্টটি একটি বিশেষ ব্ল্যাক লিস্টেড ডাটাবেসের সাথে ম্যাচ করছে। দয়া করে আমাদের সাথে ইনভেস্টিগেশন রুমে চলুন। চলুন আপনি। সৃজার মা পাশ থেকে চিৎকার করে উঠলেন, এগুলো কি বলছেন আপনারা? আমরা তো প্রয়োজনের অধিক টাকা দিয়ে আমাদের ভিসা করিয়েছি। পুলিশ অফিসার রুক্ষ স্বরে বললেন, কি হয়েছে, কেন হয়েছে সেটা তো আমরা বের করেই ফেলবো, আপনারা আগে চলুন। সৃজার হাত পা কাঁপতে শুরু করলো, চোখ মুখ শুকিয়ে কালো বর্ণ ধারণ করছে আতঙ্কে। সানাফ কোথায়? সে অস্থিরচিত্তে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো সানাফকে। সে আতঙ্কিত কণ্ঠে পুলিশ অফিসারদের অনুনয় করে পড়ল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।